संदेश खाली में गरीब, दलित, आदिवासी बहनों के साथ टीएमसी के नेताओं ने क्या क्या किया है, इसकी चर्चा आज पूरे देश में हो रही है। महिलाओं पर अत्याचार और गरीब की कमाई को लूटना, यही टीएमसी के तोलाबाजों का काम रहा है। और साथियों, नॉर्थ बंगाल के साथ तो टीएमसी, कांग्रेस और लेफ्ट के इंडी गठबंधन ने बहुत ज्यादा भेदभाव किया है। इन लोगों ने इस क्षेत्र को विकास से तो वंचित रखा ही है, समाज के भीतर भी खाई पैदा की। ये टीएमसी, कांग्रेस, लेफ्ट का इंडी गठबंधन भी तो यही करता है। टीएमसी वालों को भतीजे की चिंता है, कांग्रेस वालों को अपने शाही परिवार के बेटे बेटी को आगे बढ़ाना है, लेफ्ट वालों को इन दोनों के साथ तालमेल बनाए रखना है ताकि उसकी भी गाड़ी चलती रहे। इन लोगों को आपके बच्चों की परवाह नहीं है। और आप याद रखिएगा, गरीब विरोधी, दलित, आदिवासी, महिला विरोधी टीएमसी को हटाने का दरवाजा लोकसभा चुनाव से खुलेगा। इसलिए नॉर्थ बंगाल की सभी लोकसभा सीट, सभी पोलिंग बूथ, हर एक जगह पे कमल खिलना चाहिए। 9 দিনে 4টি সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের এই প্রতিবেদন যেদিন প্রকাশিত হবে সেদিন তৃণমূলের জনগর্জন সভা। স্বভাবতই কৌতূহল ছিল নরেন্দ্র মোদী কি বলেন এই সভা থেকে। এর আগে আমরা দেখেছিলাম 1 এবং 2 মার্চ আরামবাগ, তারপরে বারাসাত, কৃষ্ণনগর এবং 6 মার্চ আমরা দেখেছিলাম বারাসাত এবং 9 তারিখ তিনি ঠিক তৃণমূলের যে জনগর্জন সভা তার আগের দিন শিলিগুড়িতে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো তার এই পুরো বার্তাটা যেটা আমরা দেখলাম যে সন্দেশখালির ঘটনা নিয়ে সারা দেশ দেখছে দলিত আদিবাসীদের সঙ্গে কি হয়েছে, আর গরিব মানুষের টাকা তুলেছে টিএমসি তোলাবাজরা। সেই সঙ্গে তিনি দুবার কংগ্রেস, তৃণমূল এবং বামেদের একসঙ্গে তিনি তুলেছেন। একবার তিনি বলেছেন যে এরাই উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে, কংগ্রেস, সিপিএম, টিএমসি, ইন্ডি জোট, এবং সামাজিক উন্নয়নে ভেদাভেদ করেছে, সেটাও যেমন একদিকে বলেছেন, তেমনি সেই সঙ্গে তিনি গোর্খা, রাজবংশী, আদিবাসী, বাঙালিদের কথা তুলে ধরে বলেছেন বিজেপি একমাত্র এই সব মানুষদের এক জায়গায় নিয়ে আসতে পারে, এদের উন্নয়ন করতে পারে। তারপরে তিনি সেই আবারও কংগ্রেস এবং টিএমসি কে পরিবারবাদ বলেছেন বামেদের বেঁচে থাকার জন্য এদের সঙ্গে থাকতে হবে, নাহলে এদের গাড়ি বন্ধ হয়ে যাবে। এবং সব শেষে যে গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বলছেন যে তৃণমূলকে হঠাতে লোকসভা ভোটের দরজা এখান থেকেই খুলবে। অর্থাৎ তৃণমূলকে যদি সরাতে হয় তাহলে এই 2024-এর লোকসভা ভোটই হচ্ছে দরজা, যে দরজা থেকে তৃণমূলকে সরানোর যে রাস্তা, যে পথ, যে দরজা, সে দরজা সেটাই খুলবে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মোদির এই বার্তা এই বঙ্গে কতটা প্রভাব ফেলবে, চতুর্থ সভা মোদির এই বঙ্গে কতটা প্রভাব ফেলবে, আজকে এই বিষয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য যদি স্ক্যান করা যায় যে ঠিক যখন জনগর্জন সভা তৃণমূলের ঠিক তার আগের দিন এই শিলিগুড়িতে চতুর্থবার প্রধানমন্ত্রী এলেন, তিনি 3টে জিনিস, একটা সন্দেশখালির ঘটনা তুলেছেন এবং সেখানে বলেছেন যে টিএমসি তোলাবাজরা টাকা তুলে নিজেদের পকেট ভরাচ্ছে,
উত্তরবঙ্গ বঞ্চিত, কংগ্রেস, টিএমসি, সিপিএম সকলে বঞ্চনা করেছে এবং সামাজিকভাবেও বঞ্চিত হয়েছে, ভেদাভেদ করেছে। সেই সঙ্গে তৃণমূল, কংগ্রেস এবং বামেরা দুজনে পরিবারবাদ, আর তাদের সঙ্গে রয়েছে বামেরা, কারণ তাদের গাড়ি চলবে না, তাদের দল চালাতে হলে ওদের সঙ্গেই থাকতে হবে ইন্ডি জোটের সঙ্গে। তো এই জায়গাটা থেকে তৃণমূলকে হটানোর দরজা এই লোকসভা ভোট। এই হচ্ছে প্রধানমন্ত্রীর স্ক্যান করলে এটাই পাচ্ছি। তো কিভাবে মানে দেখো, প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমরা যদি ধরি বা কয়েকটা ভাগে ভাঙি, তাহলে আমরা নির্দিষ্টভাবে দেখতে পারবো ওনার প্রচারের অভিমুখ কোথায়। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে 10 দিনে উনি 4বার এই নিয়ে পশ্চিমবঙ্গে এলেন, যে পশ্চিমবঙ্গকে যে উনি বিশেষ গুরুত্ব দিয়েছেন, তাহলে এটাতে পরিষ্কার। তোমার এই প্রসঙ্গে বলি, আমি টাইমস নামের সার্ভে দেখছিলাম তোমার ডিসেম্বর থেকে এই মার্চ পর্যন্ত। টাইমস নামের যে সার্ভে শুক্রবার দিন দেখানো হয়েছে, সেই সার্ভেতে বলা হচ্ছে যে বিজেপির ভোট শেয়ার দেখানো হচ্ছে 42%, তৃণমূলের ভোট শেয়ার দেখানো হচ্ছে 40%। এইটাই কিন্তু ডিসেম্বর মাসে উল্টো ছিল, তৃণমূলের ভোট শেয়ার 42 ছিল আর বিজেপির ভোট শেয়ার 40 ছিল। তার মানে এবং সেখানে যে সিট দেখানো হচ্ছে সেটা বলা হচ্ছে যে বিজেপি 21 থেকে 24, তৃণমূল ছাত্র থেকে 21 আর কংগ্রেস 2, ইন্ডিয়া জোট 2। তার মানে যে আর কি, যদি গত 2 মাস বা 3 মাস দেখো, তার মানে অ্যাকর্ডিং টু সার্ভে, দেখো সার্ভে এরার থাকে বা কিছু এরার থাকতে পারে, কিন্তু অ্যাকর্ডিং টু যে টাইমস নামের সার্ভে, তাদের কিন্তু দেখা যাচ্ছে বিজেপির ভোট শেয়ার যেমন বাড়াচ্ছে, তৃণমূলের ভোট শেয়ার কিন্তু অ্যালার্মিংলি কমছে। যদি তুমি বিধানসভার নিরিখে দেখো, 48% থেকে সেখানে এসে দাঁড়িয়েছে 40%, প্রায় 80% ভোট শেয়ার তার কমে গেছে, যে এখনো পর্যন্ত কমছে। এবার এই 80% ভোট শেয়ার কম, 8%, এবং সেখানে লাস্ট 2 মাসে 8%, এবং এই যে লাস্ট 2-3 মাসে যে কমে যাওয়ার অন্যতম বড় কারণ কিন্তু সন্দেশখালী দুর্নীতি ইস্যু তো আছেই, তার পাশাপাশি বড় কারণ কিন্তু কোনো সন্দেহ নেই সন্দেশখালী। সেখানে যেটার জন্য আজকে নরেন্দ্র মোদীকে 10 দিনে 4বার আসতে হলো। এবার আমরা এই যে নরেন্দ্র মোদী আর কি যেরকম বাঘ একটা বা এরা রক্তের গন্ধ পায়, তেমন বিজেপিও এখানকার আর কি নরেন্দ্র মোদী একটা গন্ধ পেয়েছেন যে তৃণমূল কংগ্রেস দুর্বল হচ্ছে। যে দুর্বলতা দুর্নীতির নানা ইস্যুকে কেন্দ্র করে তো ছিলই, এর উপর যোগ হয়েছে সন্দেশখালী, যেটা তৃণমূলের মহিলাদের অন্যতম ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংকে কারণ তৃণমূল নানা রকম স্কিম দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, নানা রকম দিয়ে স্কিম দিয়ে আটকে রাখে। এবার সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে ফোকাস করেছে। এবার তুমি আসো আজকের বক্তব্যে। আজকের বক্তব্যে আমরা যদি ভাঙি, তাহলে আমরা দেখতে পারবো, ধরো আগের দিনের, ধরো আগের যে 3টে তোমার যে সভা হয়েছে, যে আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাতে, সেখানে কিন্তু কোনো সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কিছু বলেনি, যেটা বারবার করে তুমি 2021 সালের নির্বাচনে বুয়া ভাতিজা বলছিলেন। তৃণমূল বিজেপির প্রধান আক্রমণের কেন্দ্রবিন্দু বুয়া ভাতিজা, সেখানে তোমার গরু, কয়লা, এই কথাই বলা হচ্ছিল। আজকে কিন্তু এক লাইন হলেও উনি ভাতিজার নাম বলেছেন, যদিও নাম সরাসরি অভিষেকের বলেননি, যে এখানে ভাতিজা, ওখানে দিল্লিতে শাহী দরবার। এটা হচ্ছে প্রথম যে উনি সরাসরি সেটা বলেছেন এবং দুর্নীতির সঙ্গে সেটা মিলিয়েছেন। ফলে একটা, যেমন তুমি এখানে বলেছেন, তেমনি ইন্ডিয়া জোটেও সেটা শাহী পরিবার মানে রাহুল গান্ধীর পরিবারকেই বা সোনিয়া গান্ধীর পরিবারকে, গান্ধী পরিবারকে উনি বলেছেন এক আসনে বসিয়ে দিচ্ছেন, এবং তার সাথে উনি বলেছেন যে সিপিএম এই দুটো সাপোর্ট দিচ্ছে। ইন্টারেস্টিং যে সিপিএম এদের সাথেই ইন্ডিয়া জোটে শরিক আছে। এইটা যেমন আর কি দুর্নীতির সঙ্গে উনি করতে চাইছেন, এবং বারবার করে যেটা বলেছেন সেখানে হয়েছে যে আজকে খাদ্যমন্ত্রী জেলে 25 লক্ষ ভুয়ো জব কার্ড দেওয়া হয়েছে, সেই টাকাটা তৃণমূল নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে। এবার দেখো এই জায়গাটাতেই আমরা জানি তৃণমূল কংগ্রেস ক্রমাগত যেটা বলার চেষ্টা করছে যে 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা করা হয়েছে, এবং সেই জন্য তৃণমূল এই টাকাটা অলরেডি ডিসবার্স করা শুরু করেছে। অলরেডি যারা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে টাকা যাওয়া শুরু হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু আবারও সেটা আজকে পরিষ্কার করে দিলেন যে 25 লক্ষ যে ভুয়ো জব কার্ড, সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু দুর্নীতি হয়েছে, নরেন্দ্র মোদী টাকা পাঠিয়েছেন, সেই টাকাটা
তৃণমূলের বাধায় সেটা বা মমতা সরকারের বাধায় সেটা গরিবের অ্যাকাউন্টে যায়নি। উনি আর কি এই 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 এটাই লোকের কাছে নিয়ে যাচ্ছেন, দেখো আমি তো টাকা পাঠাচ্ছি, টাকাটা তোমার কাছে যায়নি। এবার তুমি 3 নম্বর এতে যদি দেখো, সেটা হচ্ছে যে এখানে যেহেতু অভিজিৎ গাঙ্গুলি এই সভায় ছিল এবং সেখানে দাঁড়িয়ে আজকে আমরা অভিজিৎ গাঙ্গুলির এই প্রথম সভা, সেখানে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি সরাসরি দুর্নীতির প্রশ্নেই অ্যাটাক করেছেন। হুম 8-9 মিনিট মতো বলেছেন, দুর্নীতির প্রশ্নেই উনি অ্যাটাক করেছেন। এবং তিনি কারণ একটা কথাই বলেছেন, নো ভোট টু বিজেপি, তৃণমূল। হ্যাঁ হ্যাঁ, কারণ অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু সে আর কি দুর্নীতির বিরুদ্ধে একটি মুখ হিসেবেই, দুর্নীতি বিরোধী লড়াইতে অন্যতম প্রধান মুখ হিসেবেই উনি আজকে পশ্চিমবঙ্গে আহ, খ্যাতি পেয়েছেন বা ম্যাসকট হয়ে গেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে। তো উনি একটা প্রতিবাদের নাম। সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু অনেক বেশি দুর্নীতির বিরুদ্ধেই ফোকাস করেছেন আজকে অভিজিৎ গাঙ্গুলি, সরাসরি প্রথম বক্তৃতায় উনি অন্য জায়গা থেকে এবং নো ভোট টু তৃণমূল বলেছেন। এবার নরেন্দ্র মোদী যেমন ওখানে করেছেন, তেমনি যেহেতু নর্থ বেঙ্গল আমরা জানি, নর্থ বেঙ্গলের আর কি 8টার মধ্যে 7টা সিট 2019-এ দিকে 2019-এ বিজেপি পেয়েছিল। তো ফলে নর্থ বেঙ্গলের জন্য ওনার কি পরিকল্পনা, টি, ট্যুরিজম, টিম্বার, উনি সেটা বলার চেষ্টা করেছেন এবং সেখানে এবং গোর্খাদের সমস্যার সমাধান হয়ে যাবে সে কথাটাও উনি তুলে ধরেছেন। ধরো নর্থ বেঙ্গলে আমরা কি দেখেছিলাম, ইদানিং কিছু সমস্যা বিজেপিতে মাথা চাড়া দিচ্ছিল, যেমন ধরো অনন্ত মহারাজ, তিনি আলাদা বলেছিলেন, কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছিলেন, আবার বললেন সেটা অমিত শাহ বলে দিয়েছেন হবে না, উনি রাজ্যসভার পদ ছাড়ারও হুমকি দিয়েছিলেন। এটা একটা সমস্যা ছিল। একদিকে জন বার্লার সমস্যা ছিল, জন বার্লার টিকিট না পেয়ে বিক্ষুব্ধ, কিন্তু আজকে তিনি মোদির যেমন সরকারি অনুষ্ঠানে গেছেন তেমনি দলীয় প্রোগ্রামেও এসেছেন। তো এই তৃণমূলের আর কি কিছু বিজেপির কিছু সমস্যা ছিল সেখানে দাঁড়িয়ে এবার নরেন্দ্র মোদী তাদের সবাইকে একটা মঞ্চে টেনে আনতে পেরেছেন। এবং সব থেকে ইন্টারেস্টিং জিনিস আহ, সেটা সেটা হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু সরাসরি তোমার যেমন সন্দেশখালি বলেছেন, তেমনি সরাসরি যে কথাটা বলেছেন যে এই যে নির্বাচন, এর সঙ্গে কিন্তু তিনি একসঙ্গে গেঁথে দিয়েছেন 2026-এর নির্বাচনকেও, যেটা খুব যথেষ্ট সূক্ষ্মভাবে গুরুত্বপূর্ণ। বলেছেন যে এই এই ভোটটাই হচ্ছে লোকসভা ভোটের দরজা, এখান থেকে লোকসভা ভোটের হচ্ছে এই দরজাটা খুলবে তৃণমূলকে সরাতে। হ্যাঁ একদম তাই। হ্যাঁ, লোকসভা দেখো ভোটের এটা দরজা খোলা হবে। এটা লোকসভা ভোট, হুম এবং লোকসভা ভোটে জেনারেলি আমরা দেখি সব জায়গায় প্রচার হচ্ছে। বিজেপি আর কি কি করেছে, নরেন্দ্র মোদী গ্যারেন্টি কি, নরেন্দ্র মোদী কি দিয়েছে, সেটাই তো প্রচারের মাত্রা বা প্রচারের অভিমুখ। এখানে দাঁড়িয়ে উনি কি বলছেন, দেখো আমি তোমাকে দিয়েছি, কিন্তু সেই যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সেটা তৃণমূল বাধা সৃষ্টি করেছে আর কি। আমার কেন্দ্র এবং যারা প্রাপ্য, যারা পাবেন, তাদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার বাধা সৃষ্টি করেছে। ফলে তাদের প্রাপ্য তারা পাচ্ছেন না বিভিন্ন জায়গায়। ফলে এই জন্য, এবং তৃণমূলকে কোনো জায়গায় দাঁড়িয়ে, ধরো এটা লোকসভা ভোট, এটা লোকসভার প্রচারের পাশাপাশি তারা হাতিয়ার, সেটা আমি দেখবে অভিজিৎ গাঙ্গুলি হোক বা শুভেন্দু অধিকারী হোক, তারাও কিন্তু একই লাইনে প্রচার করছেন যে এইটার পর তৃণমূলের যেটা অমিত শাহ বলে গিয়েছিলেন, 35টা আসন পেলে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে না, পড়ে যাবে। এরা কিন্তু সেই প্রচারটা, যতই কেন্দ্রীয় ভোট হোক, যতই লোকসভার ভোট হোক, তারা সঙ্গে সঙ্গে কিন্তু প্যারালেলি রাজ্যের যে প্রচার, সেই প্রচারটাকে কিন্তু তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা খুব ইন্টারেস্টিং, যেটা তৃণমূলকে আহ চাপে ফেলার চেষ্টা করছেন যে শুধুমাত্র লোকসভার ভোট নয়, ধরো লোকসভার মুখের নির্বাচন নয়, শুধু প্রধানমন্ত্রী পদের নির্বাচন নয়, একই সঙ্গে, কারণ তারা ধরো লোকসভার যদি ভোট হয় তাহলে সেখানে আর কি ভোট যদি ভেঙে যায়, সেই লোকসভার ভোটের ভাঙে, তাহলে কিন্তু সেটা তৃণমূলের লাভ হয়। যদি তৃণমূলের বিরুদ্ধে, তাহলে সিপিএম বা কংগ্রেস, বিজেপি যে বিরোধী ভোটটা আছে, সেখানে সেটা ভাগ হওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য তাদের ফোকাসটা কিন্তু করছেন অল আউট, যেমন লোকসভার কথা বলছেন, স্বাভাবিকভাবে এখানে তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলছে, যাতে বিরোধী ভোট, পুরো ভোটটা তারা যে শুধুমাত্র লোকসভা নয়, এখানকার বঞ্চনা নিয়েও চাইছেন, এখানকার হিংসা নিয়েও চাইছেন, এখানে সন্দেশখালি নিয়েও চাইছেন। তিনি সেই বার্তাটা, মেসেজটা পরিষ্কার করে দিয়েছেন যে লোকসভা হলেও
নজরে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভাও। একদম নজরে পশ্চিমবঙ্গ বিধানসভা, কিন্তু নরেন্দ্র মোদী চতুর্থ যে সভাটা করলেন শিলিগুড়িতে, সেখানে তিনি ওই যে মূল সুরটা খুব সূক্ষ্মভাবে বেঁধে দিয়েছেন যে তৃণমূলকে হটানোর দরজা এই লোকসভা ভোটেই খুলবে। অর্থাৎ ওই লোকসভা ভোটে বিধানসভার যে আহ, আহ, তৃণমূলকে সরানোর যে রাস্তা, সেই রাস্তা তিনি দেখালেন। এখন দেখার যে এই বিরোধী ভোট যাতে ভাগ না হয় এবং এই রাস্তা কতটা জনগণ সাড়া দেন, জনগণই শেষ কথা, আমাদের সেদিকেই নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।